চলো 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 দেরি হয়েছে, চলো। স্বাগত জানাই আবার সবাইকে নতুন আজকের ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা দিনের শুরু করছি এখন। তুহিন অফিসের কাজে 4 দিনের জন্য একটু বাইরে গেছে, মানে একদম অন্য একটা স্টেটে। তো সেই কারণে এখন বলতে পারেন বাইরের কাজ তার সঙ্গে ভেতরের কাজ, মানে এই বাচ্চাদেরকে স্কুলে ছাড়ার কাজ আর তারপরে এসে বাড়ির কাজ, দুটোই ঘাড়ে এসে পড়েছে। আর জানি না কোন কারণে এই তুহিন না থাকলেই দেখেছি আমাকে তখন ঘরের সমস্ত কাজে পায়। মনে হয় ঘরে যা যা অগোছালো পড়ে রয়েছে সমস্ত কটাকে গুছিয়ে একদম তুহিন আসার আগে রেডি করে রাখি। তবে এই কাজগুলো করতে গেলে নেহাত যে রান্নাটা একটু কম্প্রোমাইজ করতে হয় সেটা তো খুবই স্বাভাবিক, আর এমনিতেও তুহিন না থাকাতে রান্নার চাপটাও একটু কম। তাই এই কটা দিন ঠিক করেছি যে সমস্ত সময়টা একটু বাড়িঘর দর গোছানোর কাজে, যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং ছিল, তার সঙ্গে রান্নাঘরটাকেও একটু গোছাতে হবে, মানে স্পেশালি প্যান্ট্রিটাকে। তো সেই কাজগুলোই আগামী 2 দিনে আমি করে নেব। আপনাদের বাড়ির সব থেকে মেসি এরিয়া কোনটা? নিশ্চয়ই ডাইনিং টেবিল আর তার সঙ্গে লিভিং রুম। আমার বাড়িও কিন্তু তার ব্যতিক্রম নয়। এতগুলো রুম থাকা সত্ত্বেও বাড়িতে সব থেকে অগোছালো যে জায়গা দুটো থাকে সেটা হচ্ছে, এক হচ্ছে আমার ডাইনিং টেবিল, আর দ্বিতীয়ত হচ্ছে লিভিং রুমের নিচটা, মানে যেখানে কার্পেটটা থাকে। কারণ বাচ্চাদের সব সময়কার যে সময়টা কাটে সব থেকে বেশি সেটা হচ্ছে লিভিং রুমে। আর দ্বিতীয়ত হচ্ছে যখনই খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়া বাদ দেওয়ার পরেও পড়াশোনা হোক, যে কোনো আর্ট ক্রাফটের কাজ হোক, বা যে কোনো বই ঠই পড়ার পর সমস্ত কিছু স্টোরেজ কিন্তু এই ডাইনিং টেবিলটা হয়ে ওঠে মাঝে মাঝে। তাই এই ডাইনিং টেবিলটাকে একটু প্রোটেক্ট করার জন্য, মানে এই যে দেখতে পাচ্ছেন গ্লাসটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য, তার সঙ্গে উডেন সারফেসটাকেও যাতে সবসময় ওই জল বা যে কোনো স্প্রে দিয়ে মোছার পরে সেটা যাতে নষ্ট না হয় বা ডিসকালার না হয়, সেই কারণে কিন্তু এই নতুন অ্যামাজন থেকে একটা ট্রান্সপারেন্ট শিট আনিয়ে নিয়েছি। ট্রান্সপারেন্ট শিট হলেও এটা কিন্তু একটা থিক লেয়ারের শিট, যেটা কিন্তু খুব সহজে রিঙ্কল হয় না বা কুচকে যায় না। আর আরও প্লাস যেটা এর অ্যাডভান্টেজ হচ্ছে যে এর উপরে আপনি কিন্তু ইচ্ছা মতন যে কোনো গরম জিনিস রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর তার সঙ্গে এটা খুব ইজিলি কিন্তু ক্লিনও করা যায়। একটা নর্মাল গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু আমি এটাকে ক্লিন করে নিই। আর এতে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে অন্যান্য যে কোনো টেবিল কভারের চাইতে, যে এটা কিন্তু যেহেতু ট্রান্সপারেন্ট, তাই আমার ডাইনিং টেবিলের নিজস্ব যে একটা লুক রয়েছে সেটাকে কিন্তু কোনোভাবেই এটা কম্প্রোমাইজ হতে দেয় না। আর আরও একটা রিসেন্ট হ্যাক যেটা আমি খুব সহজেই শিখেছি আর সেই সঙ্গে চেষ্টা করছি আপনাদের সঙ্গেও শেয়ার করে নেওয়া, সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন ন্যাপকিন হোল্ডারে ন্যাপকিন রাখি, ন্যাপকিনের যেটা খোলা অংশ সেটা কিন্তু বেরিয়ে আসে। তাই সেই খোলা প্রান্তটাকে অল্প একটু ফোল্ড করে যদি 2 ফোঁটা জল তার যে পয়েন্টের এন্ডটাতে লাগিয়ে দেন এবং সেটাকে বাকি রোলটার সঙ্গে যদি এরকমভাবে আটকে দেন, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু সুন্দর আটকে থাকে। অনেক সময় ফ্যাব্রিকের যে কোনো জিনিস, মানে চেয়ার হোক বা সোফা হোক, তার উপরে জল বা যে কোনো ধরনের লিকুইড কিন্তু পড়ে গিয়ে একদম খুব বাজে দাগ হয়ে যায়। তাই আমার চেয়ারগুলোকেও একটু প্রোটেক্ট করার জন্য এরকম আমি কিছু কভার কিন্তু সবসময় পরিয়ে রাখি। এই কভারগুলোর একদম ভেতরের দিকটা কিন্তু একটা প্লাস্টিক লেয়ার দেওয়া আছে, সেই কারণে যতই জল বা যে কোনো ধরনের লিকুইড পড়ুক না কেন সেটা কিন্তু কখনোই চেয়ারে পৌঁছতে পারে না। তবে প্লাস্টিক লেয়ার থাকলেও চেয়ারের কভারগুলো কিন্তু বসার জন্য ভীষণ কমফোর্টেবল।
আর আজকে বাচ্চাদের লাঞ্চ বলতে একটা 1 পট মিক্সড রাইস, যেখানে সবজি বলতে গাজর, বিনস আর সুইট কর্ন আছে, আর তার সঙ্গে আমি পনির আর ডিমও এতে অ্যাড করেছি। আর মশলা বলতে শুধুমাত্র হলুদ, নুন, একটু গোলমরিচ আর তার সঙ্গে ঘি আর চাট মশলা। এটা বাচ্চাদের এখনকার লাঞ্চ। তারপরে ডিনারের ব্যবস্থা পরে আবার করব। পরের দিন আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। গতকাল আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ইতিমধ্যে তো বাচ্চারা স্কুলে চলে গেছে, আর লিভিং রুমটা যেহেতু কালকে গোছানোই ছিল, তাই আজকে সকাল থেকে মনটা কিন্তু ভীষণ ভালোই হয়ে রয়েছে। যখন চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, আর মনে হচ্ছে যে কাজ যেন অনেকটাই কমিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকের পর্বের আমার কাজ, আজকের দিনের কাজ হচ্ছে একটু রান্নাঘরের প্যান্ট্রিটাকে একটু রিফিল করব, আর তার সঙ্গে প্যান্ট্রিটাকে একটু ক্লিনও করব। তাহলে চলুন শুরু করা যাক দিনটা। এই প্যান্ট্রি গোছানোর কাজটা আমার করতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু আমি শুধুমাত্র সেই সময়টার অপেক্ষা করতে থাকি যখন একসাথে সমস্ত কিছু ফাঁকা হবে, তারপর আমি রিফিল করব। কিন্তু সেটা কি আর কখনো হয়? তাই কিছু কিছু জিনিস আগের থেকে অল্প স্বল্প করে রিফিল করতেই হয়। তবে বেশ কিছু চাল, ডাল, আটা যেগুলো অনেক দিন ধরে খালি হয়েছিল, কোনো রকমের ডাইরেক্ট একদম প্যাকেট থেকে ইউজ করছিলাম, সেগুলোকেই আজকে শুধুমাত্র রিফিল করছি। আর তার সাথে প্যান্ট্রির নিচটাও ভীষণ নোংরা হয়েছিল। নোংরা বলতে এক গাদা বাসন কোসন সমস্ত কিছু জমা হয়েছিল। তাই সেগুলোকেই ভাবছি যে এখন অন্যান্য জায়গায় ট্রান্সফার করে দেবো। আসলে কি বলুন তো, বাড়ি বললাম তো ভীষণ বড়, কিন্তু এই রান্নাঘরটা যেন ওরা কোনোরকমভাবে কিপটমো করে একটু ছোটো করে দিয়েছে। আর একটু যদি রান্নাঘরটা বড় করতো তাহলে কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড হতাম, কারণ সব থেকে বেশি সময়টা তো আমাদের এই রান্নাঘরেই কাটে। তাই রান্নাঘর ছোট বলেই আরও বিশেষ করে চেষ্টা করি যে সব কিছু একটু অর্গানাইজ রাখার। এই যে সমস্ত জিনিস মশলাপাতি বা চাল ডাল বলুন, সেগুলোকে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তবেই কিন্তু ছোট রান্নাঘরও অনেক সময় অনেকটাই স্পেসিয়াস লাগে। আমি চেষ্টাও করেছি প্যান্ট্রিটাকে অনেকটাই সেরকমভাবে গোছাবার। এর আগে অবশ্য আমি প্যান্ট্রি অর্গানাইজেশনের উপরে অনেক দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, একটা ব্লগও আছে এর উপরে, কেউ চাইলে সেটাও আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমার মোটামুটি আবার রিফিল হয়ে গেল সমস্ত কিছু। এখন শুধুমাত্র প্যান্ট্রির ভেতরটা আর একটু সুন্দর করে ক্লিন করে সেটাকে মুছে জিনিসগুলোকে আবার নিজের মতন জায়গায় রেখে দেবো। যদিও হয়তো ব্লগের খাতিরে আমি গোটাটা 2-3 মিনিটে আপনাদের দেখালো, এই কাজটা করতে কিন্তু আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল। তো যাই হোক, কাজ শেষে আবার একটু রান্নায় ফেরা। আজকে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি একটু ভেজ মাঞ্চুরিয়ান, আর তার সঙ্গে একদম প্লেন সাদা ভাত। সবজি বলতে আমি এখানে গাজর, তার সঙ্গে বিনস, একটু বাঁধাকপি আর ক্যাপসিকাম নিয়েছি। আর এই চপারটার এতটাই সুবিধা হয়েছে যে এখন আর মাঞ্চুরিয়ানের জন্য ওই হাতে বসে বসে আমাকে আর সবজি কাটতে হয় না। এরকম ছোট ছোট এক একটা গ্যাজেট কিন্তু বাড়িতে থাকলে সত্যি রান্নাটা আর রান্না বলেই মনে হয় না, ভীষণ সহজ হয়ে যায়। তো আমি প্রত্যেকটা সবজিকে দেখুন সুন্দর করে জাস্ট বলতে গেলে হয়তো 5 মিনিটের মধ্যে একদম কুচি করে নিয়েছি। এবারে এগুলোর সঙ্গে আমি একে একে এখানে রসুন কুচি দিলাম, তার সঙ্গে দিচ্ছি আন্দাজ মতন একটু নুন, এরপরে দিয়ে নেব একটু গোলমরিচ, আর তারপরে এতে আমি একে একে মিক্স করব 2 টেবিল চামচ মতন একটু কর্নফ্লাওয়ার, আর একদম শেষে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতন একটু ময়দা। যেহেতু আমি মাঞ্চুরিয়ানটাকে একদম ড্রাই করব না, একটু গ্রেভি করব, কারণ ভাতের সঙ্গে খেতে হবে, তো সেই কারণে কিন্তু আমি এই মিক্সচারটার সঙ্গে এর মধ্যে কিন্তু একটু আমি ব্রেড ক্রাম্বও আমি অ্যাড করে দেবো। কারণ যদি একটু ব্রেড ক্রাম্ব এখনই অ্যাড করে দেওয়া হয়, তাহলে ভাজার সময় কিন্তু বড়াগুলো বেশ ক্রিস্পি হয়, এবং গ্রেভিতে দেওয়ার পরেও কিন্তু সেগুলো খুব বেশি একটা সগি হয়ে যায় না। কিন্তু যারা একদম ওই ড্রাই মাঞ্চুরিয়ান ভালোবাসেন, যারা গ্রেভিতে দেবেন না বা অল্প একটু গ্রেভি রাখবেন, তারা কিন্তু এক্ষেত্রে এই ব্রেড ক্রাম্বটাকে অ্যাভয়েডও করতে পারেন।
আজকে মাঞ্চুরিয়ানটা বানানোর যেটা প্রধান উৎসাহ ছিল সেটা কিন্তু এই নরের মাঞ্চুরিয়ান গ্রেভি মিক্স। এটাই কিছুদিন আগে ইন্ডিয়ান একটা স্টোর থেকে কিনে এনেছি, তাই ভাবলাম যে এটাকে আজকে ট্রাই করব। আসলে এটার মধ্যে মনে হয় ওই নানান রকম সস আর তার সঙ্গে কর্নফ্লাওয়ারটা একদম পাউডার আকারেই রয়েছে, শুধুমাত্র প্লেন জল নিয়ে তাতে এই পাউডারটা মিক্স করে নিলেই একটা ওই বলতে পারেন একটা স্লারি মতনই তৈরি হয়। তারপরে কিন্তু নর্মাল যেরকমভাবে আমরা মাঞ্চুরিয়ান রান্না করি, মানে আমি কিন্তু আবার তেলে রসুন তার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে আগে ভেজে নিয়েছিলাম। যখন সেগুলো ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু ওই লিকুইডটা আমি এখানে অ্যাড করলাম এখন। আর এরপরে কিন্তু ক্রমশ নাড়তে নাড়তে কিন্তু সেটা একদম যেরকম মাঞ্চুরিয়ানের গ্রেভির একটা থকথকে ভাব হয় ঠিক সেই রকমই কিন্তু রেডি হয়ে গেল। মানে পুরো প্রসেসটা সেই একদম বাড়ির মতনই, শুধুমাত্র যে সস আর তার সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিক্সচার হিসেবে এটা আমি অ্যাড করলাম। তো যাই হোক, গ্রেভিটা এখন বেশ সুন্দর বয়েল হয়ে এসছে। আমি এতে দিয়ে দিলাম এবারে বলগুলো মাঞ্চুরিয়ানে, আর এবারে খালি একটু এপিটোপি মিক্স করে আমি রেখে দেবো। খুব বেশি এখন এগুলোকে আমি আর ফোটাবো না, কারণ যেহেতু খাবার আগে আরও একবার বাচ্চাদেরকে এটা গরম করে দেবো, সেই কারণে বলগুলো ভেঙে যেতে পারে। তাই জাস্ট আমি একটু এখন সসটার সঙ্গে এটা ভালো করে মিক্স হতে দিয়ে দেবো, আর তারপরে কিন্তু আমি গ্যাসটা এখনকার মতন বন্ধ করে দেবো। বাজে বিকেল প্রায় 4:15। ওই যে দূরে রনর বাস দাঁড়িয়ে আছে। রিনি ইতিমধ্যে বাস থেকে নেমে একদম ঘরে পৌঁছেও গেছে, মানে ও জাস্ট ঘরে ঢুকছে আর আমি সেই মুহূর্তেই রনকে নেওয়ার জন্য বেরোচ্ছি। তো যাই হোক, এই সময়টা রিনি স্নান টান করে রেডি হয়ে থাকবে, তারপরে রনকে নিয়ে যখন একেবারে বাড়ি ফিরবো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো। তবে যেহেতু বাবা নেই, তার এখন বায়না প্রত্যেক দিন তার জন্য আমাকে সাইকেলটা নিয়ে যেতে হবে, আর কিছুতেই কথা শোনে না, জানেন তো। এতবার ওকে বলছি যে সাইকেলটা একটা সাইডে নিয়ে আয়, কিন্তু এদিক ওদিক করতে করতে শেষ পর্যন্ত দেখুন সাইকেলের চেনটাই ফেলে দিল। এবার বেচারাকে পুরো রাস্তাটা সেই বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখলাম। যাই, ওদেরকে গিয়ে আবার খেতে টেতে দিতে হবে, বাদবাকি কাজগুলো আবার সারতে হবে। আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আবার আসছি। ভালো থাকবেন সকলে। ফিক্স করতে পারে। চলো নিয়ে চলো।